নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমরা আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি আদ্যপ্রান্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নন, পাশাপাশি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কাউকে একটা জোরে গলায় কথা বলার অভিযোগ অন্তত কারোর কাছে নেই। তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রাক্তন বিধায়ক এবং ইসলামপুর পুরসভার চেয়ারম্যান শ্রী কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়ালাদা, একেবারে আরসিটিভির এই খাস নমস্কার কথা অনুষ্ঠানে আপনাকেও। একদম স্বাগত আপনাকে। আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনার বর্তমান যে কাজকর্ম বা রাজনৈতিক অভিজ্ঞতা, তার বীজটা নিহিত আছে একদম আপনার ছোটবেলায়। আমি প্রথমেই আপনার সেই শৈশবের বিষয়টা আমি একটু জানতে চাইবো যে আপনি কোথায় স্কুলিং, আপনার কোথা থেকে আপনি তারপর কলেজে আপনি গেলেন, ছাত্র রাজনীতিতে আপনি কিভাবে এলেন? আমি ইসলামপুরে আমার স্কুলিং, প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ইসলামপুর হাই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছিলাম, মিডল স্কুলে পড়েছি, তারপর ইসলামপুর হাই স্কুলে পড়েছি, কলেজে শিলিগুড়ি কলেজ, ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আচ্ছা। মা আমাকে এখনও বলেন যে আমি যখন গর্বে ছিলাম তখন মা ঠাকুরকে বলতো যে আমাকে পরোপকারী একটা মানুষ বাচ্চা ভবিষ্যতে। দিও, যে মানুষের যেন উপকার করে। মা এখনও বলে, মা আছেন এখনও, এখনও গীতা পুরোটা মুখস্থ আছেন আচ্ছা। ওনার মা। ছোটোবেলা থেকে উনি যখন 5-6-এ পড়তেন তখন থেকে মা গীতা পড়েন, এখনও পড়ছেন গীতা। তো ছোটোবেলা থেকে আমি যেটা জানতে পেরেছিলাম বন্ধুদের কাছে, আমি বছর দুয়েক আগে কিষানগঞ্জে একটা বিয়েতে গেছিলাম, শুভম শেঠিয়ার একটা বিয়ে ছিল। সেখানে আমার বয়সী একজন এসে আমাকে বললো যে আপনি আমাকে চিনতে পারছেন? আমরা না। তখন আমাকে বললো যে আমি অমুকের ছেলে। আমি বললাম তার চিনতে পারছি? বললো আমরা তো একসঙ্গে খেলতাম, একবার আপনি শীতের সময় আপনার সোয়েটারটা খুলে দিয়ে আমাকে দিয়েছিলেন। দিয়ে দিয়েছিলেন। আমি বললাম যে কেউ, তারপরে ওর সঙ্গে আর আলাপ চালাপ হলো, ছোটোবেলার আলাপ হলো। তো এখনও যদি কেউ আমার কাছে কোনো ব্যাপারে আসে, আমি কাউকে ফিরাই না। একদম। ছাত্র পরিষদ করেছি আগে, হাই স্কুলে, ইসলামপুর হাই স্কুলে ক্লাস 10-এই আমরা একটা তখন স্টুডেন্টস ইউনিয়ন করেছিলাম। আচ্ছা। তখন এসএফআই ছিল, তার বিরুদ্ধে একটা স্টুডেন্টস ইউনিয়ন আমরা করেছিলাম। পরবর্তীকালে যখন কলেজে গেলাম তখন আমি ছাত্র পরিষদ করেছি। ইউনিভার্সিটিতে ছাত্র পরিষদের হোস্টেল ইউনিটে আমি প্রেসিডেন্টও ছিলাম। তারপরে আমি চলে আসি মাদারে। তখন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে 1983 সালে, তখন পৌরসভা হয়নি ইসলামপুর, তখন পঞ্চায়েত ইসলামপুর, মানে পৌরসভা আর পঞ্চায়েত দুটা মিলে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ছিল। আচ্ছা। আমি 1983-তে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলাম তখন। তার পরবর্তীকালে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতটাকে ভেঙে একটা পোর্শন ইসলামপুর গ্রাম পঞ্চায়েত থাকলো, আর একটা পোর্শন ইসলামপুর পৌরসভা হয়ে গেল। সেই পৌরসভা ইলেকশন আমি দাঁড়ালাম 94-এ, তখন সিপিএমের চেয়ারম্যান হলো 94-এ। 99-এ আবার পৌরসভা যখন ইলেকশন হলো তখন আমি আবার চেয়ারম্যান হলাম। 94-এ যিনি সিপিএমের চেয়ারম্যান হয়েছিলেন অধীর বিশ্বাস, উনি আবার 78-এ উনি প্রধান ছিলেন। তো 83 থেকে ওনার কাছ থেকেই আমি চার্জটা নিয়েছিলাম, কংগ্রেস থেকে প্রধান হয়েছিলাম। 94-এ উনি চেয়ারম্যান হলেন, তারপর আবার 99-এ ওনার কাছ থেকে আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। তারপরে এখন থেকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আছি। 2011-তে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলাম। 2016-তে আমি বিধানসভায় লড়েছি, ওখানকার তখন করিম চৌধুরী সাহেব, ওনাকে আমি ইলেকশনে হারিয়েছিলাম। 2015-তে ইসলামপুর পৌরসভাতেও আমরা কংগ্রেস ব্যানারে জিতেছিলাম। তারপরে আমাদের নেত্রী এখন বর্তমান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সঙ্গেও, উনি তো তখন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, ওনার সঙ্গেও আমরা হিলি গেছিলাম। তখন একটা মামলায় উনি কেসও, বালুঘাট কোর্টে উনি নিজে উকিল হিসাবেও দাঁড়িয়েছিলেন। আচ্ছা। আচ্ছা। তখন হিলিতে শঙ্করবাবুর উনি বাড়িতে রাত্রেবেলায় উনি গেছিলেন, উনি গেট টপকায় উনি ওই বাড়িতে ঢুকে ঢুকেছিলেন। গেছিল। তো এই ওনার, স্মৃতিগুলো আছে। হ্যাঁ, ওনার এই স্মৃতিগুলো আছে। আমরা রাজনীতিতে মানে থাকার উদ্দেশ্য বা করার উদ্দেশ্য একটাই, যে মানুষের মানুষের পাশে পাশে থাকবেন। থাকা। একেবারে। করিমবাবু, আপনাকে যেটা বলছি কানাইদা, আহ, এখনকার রাজনীতিতে একটা রাজনৈতিক সৌজন্যের একটা বড় একটা অভাব। মাঝে মধ্যে আমরা স্লোগান শুনি, ভেঙে দাও, পিটিয়ে হাড়গোড় ভেঙে দাও, অমুক করো তমুক করো। আমি কারোর ব্যক্তিগত নাম বলছি না,
কিন্তু আপনি এমন একজন মানুষ আজকে মানে আপনি দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত, প্রথমে কংগ্রেস, বর্তমানে আপনি তৃণমূল টিএমসি। কংগ্রেসের জেলা সভাপতি। কখন এই ধরনের কথাগুলো আপনার কাছ থেকে কেন শোনা যায় না? যে পিটিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ওর মাথা ফাটিয়ে দাও, এগুলো তো অনেকে জনপ্রিয় হয়ে যায় এই ডায়লগগুলো। গুড়িয়ে দেওয়ার জায়গায় যদি আমরা গড়ে দাও বলি, তাহলে আমার মনে হয় সেটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই ভেঙে দাও গুড়িয়ে দাও এই রাজনীতিগুলো সাময়িক রাজনীতি হয়। মানুষের মনে যদি আপনাকে থাকতে হয় তাহলে মানুষের উপকার করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, মানুষ আমার পাশে দাঁড়াবেই। আর আমি যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে মানুষ আমার পাশে কেন দাঁড়াবে? যেটা বলার যে আপনি জন্মসূত্রে আপনি বাঙালি নন, কিন্তু বাঙালি সংস্কৃতির সঙ্গে আপনি নিবিড়ভাবে জড়িত। যদি বলা হয় যে বাঙালির মানে কোন বাঙালি সংস্কৃতি কেন আপনার এত প্রিয়, বাঙালি খাবার আপনি খান কিনা, আর খেলে কোন পদটা আপনার ভালো লাগে সবচেয়ে? দেন খাওয়া দাওয়া তো আমি এমনি নিরামিষ ভোজি। আর আমাদের বাড়িতে ও ঠাকুরমার রাজত্ব ছিল। ঠাকুমা পেঁয়াজ রসুনও খেতেন না। আচ্ছা। সেই হিসাবে আমরাও এখন বাড়িতে পেঁয়াজ রসুনও খাই না। আমি তো চেষ্টা করি বাইরেও না খাওয়ার। খাওয়া দাওয়া পরিষ্কার সাদা খাওয়াটা খুব পছন্দ। ভাত, ডাল, মানে বেশি ওখানের মধ্যে কোনো মশলা টশলা হোক এটা পছন্দ করি না। আচ্ছা। আজ পর্যন্ত আমার পেট ব্যথা হয়নি। আমি রেস্ট্রিক্টেড ডায়েটের আপনি আমার আজ জীবন পর্যন্ত চান। পেট ব্যথা হয়নি। আমাকে কেউ ব্যঙ্গ করে বলে যে এই কথাগুলো আপনি বলবেন না, বললে আপনার পেটটা ব্যথা হয়ে যাবে। ঠিক ঠিক আছে। কারণ আমার পেটটা ব্যথা হোক এই কারণে আমি বলছি, যেন আমার এই অনুভূতিটা হয় যে পেট ব্যথা হলে মানুষের কতটা কী কষ্ট হতে কতটা পারে, কষ্ট হয়। সেটা যাতে না করতে হয় সেই জন্য লাইফস্টাইলটা আপনি চেঞ্জ আর করছেন। আমরা এমনিও খুব সাদা খানা প্লেন ফুড খাই। ওই ভাজা টাজা খাই না, মিষ্টিও খাই না। তো এই জন্য এইভাবেই চলে। প্লেন খাওয়া। কানিন্দা, যেটা জানি আমরা যে আপনার মানে যখন দুঃখ হয় বা যখন কোনো আনন্দ হয় বা কোনো একটা জীবনের কঠিন একটা সংকট আসে, আপনি জেলা ছেড়ে সোজাসুজি আপনি বেনারসি চলে যান। এর রহস্যটা কি? বেনারসি এমন কি আছে যেটা বারংবার আপনাকে টানে? বেনারসে যাওয়ার কারণ এর আগে আমি কয়েকবার গেছি। তো বেনারস সম্বন্ধে একটা কথা আছে যে বেনারসে মানুষগুলো খুব সোজা মানুষ। ওরা মৃত্যুটাকেও এনজয় করে। মণিকর্ণিকা ঘাটে সবসময় ডেড সেটা বডি চলতে থাকে। জ্বলতেই থাকে। আর ওখানে সন্ত কবীরদাসজি ওখানে বেনারসেই থাকতেন। উনি পুরা রাম ভক্ত ছিলেন। বেনারসে একটা মিথ আছে যে বেনারসে মরলে স্বর্গে যাবে। আচ্ছা। তো সন্ত কবীরদাস তো রাম ভক্ত। ওনার যখন মরার সময় হলো তখন উনি ভগবান রামকে বলছেন যে আমি বেনারসে মরবো, তুমি আমাকে স্বর্গে নিয়ে যাবে, তাতে তাহলে আমার ভক্তির কী দামটা থাকলো। আচ্ছা। তো আমি বেনারসে মরবো না, আমি মাঘারে মরবো। মাঘার বলে একটা জায়গা আছে বেনারসের পাশেই। আচ্ছা। আচ্ছা। সেই মাঘারের সম্বন্ধে মিথ আছে যে মাঘারে যারা মারা যায় নরকে যায়। ওকে। আচ্ছা। তো কবীরদাসজি মাঘার গেলেন, ওখানেই মারা গেলেন। কিন্তু কবীরদাসজির সম্বন্ধে উনি হিন্দু না উনি মুসলমান এটা কেউ এখন পর্যন্ত সেটা বলতে এখন পারছে না। পরিষ্কার। হ্যাঁ, এখন পর্যন্ত এটা একদম মানে প্রকাশ্যে বলা যাচ্ছে না। তো সেখানে তাই হলো, মাঘারে হিন্দু ভাইরা বললেন উনি হিন্দু, ওখানকার মুসলমান ভাইরা বললেন যে না উনি মুসলমান। ওনাকে এখন দাহ করা হবে না মাটি দেওয়া হবে, কবর দেওয়া হবে, এই ব্যাপারে বিতর্ক চলল। তো আমি যেটা পড়েছি বইতে যে ওরা যখন আলোচনা করে যখন এসে দেখছে ওখানে আর ওনার বডিটাও নেই। আর এমনিও বেনারসটা খুব ভালো লাগে এই জন্য যে খুব শান্ত জায়গা। অনেক দিন ধরে যাই আমি, আচ্ছা। আজ থেকে 20-25 বছর ধরেই বেনারস যাচ্ছি। আমি যখনই সুযোগটা পাই বেনারসটা ঘুরে আসি। আপনার সম্পর্কে বিরোধীর একটা কথা বলে, রাইট ম্যান ইন রং পার্টি আপনার সম্পর্কে বলে, যে আপনি মানে চারিদিকে যখন এতটা দুর্নীতি প্রকট হচ্ছে, আপনি সেইভাবে কোনোদিন সেই দুর্নীতির সঙ্গে আপোষ করেননি, স্বচ্ছ ভাবমূর্তি ইসলামপুরের ক্ষেত্রে, এবং ইসলামপুরের যে কোনো নির্বাচনে দাঁড়ালে কানাইয়ালাল আগরওয়াল জয়টা প্রায় নিশ্চিত। এই কনফিডেন্সটা কিভাবে আসে মানে সাধারণ না, মানুষের আমি মধ্যে? তো এটা ঠিক না যে আমি রাইট ম্যান ইন দ্য রং পার্টি। আমি রাইট ম্যান ইন দ্য রাইট পার্টি আছি। পার্টি কোনো দিন রং হয় না। হতে পারে দু একজন ওর মধ্যে এরকম স্পট লেগে যায়, কারাপশানে ইনভলভ হয়ে যায়, তাদের জন্য এই কথাগুলি মানুষ উচ্চারণ করে। অনেকেই তো ভালো লোক আছে দলের মধ্যে। দলে সবাই খারাপ হয় এরকম কোনো ব্যাপার নেই। দু চারজন লোক খারাপ হয় না এরকম না, সব দলেই দু চারজন লোক খারাপ আছে। আমি যদি নিজে ঠিক থাকি তাহলে সব ঠিক।
আর আমি যদি নিজে ঠিক না থাকি তাহলে কেউ ঠিক না। দ্রোণাচার্যের শিষ্য কৌরবরাও ছিলেন, দ্রোণাচার্যের শিষ্য পাণ্ডবও ছিলেন। একদিন দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে বলছে দ্রোণাচার্য যে তুমি যাও গোটা 3টা লোক ঘুরে একটা খারাপ লোক খুঁজে নিয়ে আসো। যুধিষ্ঠির ঘুরে টুরে এসে বললো যে আমি তো একটাও খারাপ লোক পাইনি। তারপরে দুর্যোধনকে বলল যে তুমি যাও 3 লোক থেকে একটা ভালো লোক খুঁজে নিয়ে আসো। দুর্যোধন 3 লোক ঘুরলো কিন্তু একটা ভালো লোক পেল না। তার মানে আপনি যদি নিজে ঠিক থাকেন তাহলে গোটা দেশ ঠিক, সব ঠিক। আপনি যদি নিজে বেঠিক থাকি তাহলে তো আমি সবাইকে বেঠিক দেখবো। ইসলামপুরে আপনি পঞ্চায়েত প্রধান ছিলেন, কংগ্রেসে দাঁড়িয়ে আপনি দোর্দণ্ড প্রতাপ শাসক দলের নেতাকে আপনি হারিয়েছেন। রায়গঞ্জে যখন আপনি দাঁড়ালেন, রায়গঞ্জে আপনি হেরে গেলেন। পারতেন তো বুথ দখল করতে, বুথ জ্যাম করতে, সমস্ত শাসক মানে যত যন্ত্র সব তো আপনার হাতেই ছিল। আপনার এতগুলো এমএলএ হয়ে গেল সারা রাজ্যে, আপনি সেখানে একটা মানে একটা বুথে গুলিও চালালেন না, বুথ জ্যামও করলেন না। এতটা করে তো আপনি নিজের ক্যারিয়ারটা নষ্ট করলেন, বিধায়ক হতে পারলেন না। না, আমি বিধায়ক রায়গঞ্জে হতে পারলো না তাতে আমার দুঃখ নাই, কিন্তু রায়গঞ্জের মানুষের কাছে আমি একটা ছাপটা ছেড়ে গেছি। আমি যখন বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম সবাই ভোটটা দিতে পেরেছে। এটা হওয়া উচিত তো সব ইলেকশনে যেন সবাই ভোটটা দেয়। হার জিত থাকবে, রাজনীতিতে সবাই জিতে যাবে, সবসময় জিতে যাবে, এটা নাও হতে পারে, কিন্তু আপনাকে ফেয়ার ভোট করাতে হবে। ফেয়ার ভোট হবে, মানুষ ভোট দেবে। আমার অ্যাকচুয়ালি রায়গঞ্জটা তো আমার তার আগে খুব একটা অভিজ্ঞতা রায়গঞ্জের সঙ্গে আমার ডাইরেক্ট ছিল না। আমি 2019-এ পার্লামেন্ট ইলেকশনে দাঁড়িয়েছিলাম। 2019-এ পার্লামেন্ট ইলেকশনের পরেই আমাকে 2021-এ রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হলো। আমি দাঁড়িয়েছি। আমার একটা জিনিস বিষয়, নিজের ইমেজটা আপনার নিজের কাছে। আপনি যদি নিজের ইমেজটাকে ফেয়ার রাখতে পারেন, নির্বাচন হার জিতটা কোনো বড় কথা বলে মনে করি না আমি। দেখুন, দলকে চালানোর পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও আপনার একটা গ্রহণযোগ্য একেবারে দারুণ একটা গ্রহণযোগ্য প্রশাসনিক মহলেও আছে। আমি বিভিন্ন জায়গায় এটাও শুনেছি জায়গায় যে কানাইদা মাটির মানুষ, কানাইদা কারোর সঙ্গে একটা জোরে কথা বলে না। কাউকে আপনি যে পোস্টে রয়েছেন, আপনার যে দাম্ভিকতা আপনার মধ্যে তৈরি হতেই পারতো, তো সেগুলো ছেড়ে দিয়ে একেবারে সাধারণ মানুষের মতো আপনি দলীয় কর্মী নেতাদের সঙ্গে মিশছেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে মিশছেন। এই আত্মোপলব্ধিটা বা নিজেকে এই আপনার এটার পেছনে মানে কি কারণটা কানাইদা? দেখুন, দাম্ভ মানুষের শত্রু হলো অহংকার। অহংকার যদি মানুষের মধ্যে চলে আসে তাহলে তাকে কেউ পছন্দ করবে না। তো আমি কোনো সময় অহংকার করিনি, সবসময় মানে সিধা সাদা সরল এই জীবনটাই আমি কাটাতে চেয়েছি। আমি কোনো দিন যেই পোস্টেই থাকি না কেন, আমি পৌরসভায় আছি, পৌরসভায় যখন প্রথমে আমি পৌরসভার চেয়ারম্যান হলাম, তা আমার তার আগে সিপিএমের চেয়ারম্যান ছিলেন, যেটা বললাম অধীর বিশ্বাস। ওনার অফিসে দেখা করাটাই মানুষের অসুবিধা, দেখা করাটাই মুশকিল ছিল। আর আমি যখনই হলাম, যে প্রধান যখন হয়েছিলাম তখনও আবার চেয়ারম্যান যখন হয়েছে, একদম গেট খুলে দিয়েছিলাম, ভাই যত মানুষ আসুক, সবাই আসুক কথা বলুক। তখন কিছু কিছু যারা পৌরসভায় যারা স্টাফরা ছিলেন তারা আমাকে বললেন যে দাদা আপনি এইভাবে পারবেন না। আমি বললাম পারবো, আমি কোনো অসুবিধা নেই, তোমরা গেটে কাউকে আটকানোর দরকার নেই, যার দরকার হবে আসবে আমার সঙ্গে কথা বলবে। তো সেইভাবে আমি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি, আমার কোনোদিনই কোনো অসুবিধা হয়নি। একেবারে যদি মানে এই মুহূর্তে দেখুন, প্রায় মানে জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, সবটাই তো আপনাদের শাসক শ্রেণীর মানে তৃণমূল কংগ্রেসের দলের হাতে। কোথাও যখন একটা করাপশনের ঘটনা আপনি জানতে পারেন, বা যে কোথাও একটা পুরো পরিষেবা সেখানে বিপর্যস্ত হয়ে পড়ছে জানতে পারেন, পরামর্শ দেন? কি পরামর্শ পেলে সাধারণ মানুষ সেই সমস্যাগুলো থেকে না বেরোতে পারবে? নিশ্চয়ই, আমার যেটা ঠিক মনে হয়, যদি কেউ ভুল করে তাকেও বলি যে না তুমি এই জিনিসটা ঠিক করছো না। বা কোনো পৌরসভাও যদি কেউ জিজ্ঞেস করে যে আমার এই অসুবিধাটা হচ্ছে দাদা, এটা কিভাবে আমি ঠিক করতে পারবো, আমি পরামর্শটা দিই। যেহেতু আমার অভিজ্ঞতা আছে, যে কোনো অসুবিধা হলে আমাকে সন্দীপবাবু রায়গঞ্জে যিনি, উনিও ফোন করেন, কালিয়াগঞ্জে পৌরসভার চেয়ারম্যান উনিও ফোন করেন, দালকোলার স্বদেশ সরকার উনিও ফোন করেন। যদি কোথাও ওনারা কোনো আটকে যান তখন আমার কাছে পরামর্শটা নেন, আর আমি ওনাদেরকে ঠিক আমার যেটা অভিজ্ঞতা থেকে যেটা আমি পেয়েছি সেটা ওনাদেরকে আমি বলি। শেয়ার করে দেন এখানে।
যদি এই মুহূর্তে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখেছেন। যদি বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন গুণাবলী আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করে বা তার কাছ থেকে আপনি কিছু শিখতে পেরেছেন? ওনার সিম্পলিসিটি এবং যে কোনো সমস্যা হলে উনি যেভাবে সে সেগুলো সমস্যার সমাধান করেন, ভাবতেই পারি না। আরজিকর নিয়ে আরজিকর সমস্যাটা আপনারাও জানেন হুম, কি হুম, কোন জায়গায় সমস্যাটা চলে গেছিল। উনি যেভাবে ওই সমস্যাটাকে সমাধান করলেন, হুম, সত্যি আমি নতমস্তক হয়ে ওনাকে প্রণাম জানাই। একেবারে। মানে এই জায়গাটায় আপনাকে আকৃষ্ট খুব করে আকৃষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্পলিসিটি, যেটি হ্যাঁ, আপনি আপনার জীবনেও সেটা গ্রহণ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে একদম আরেকটি সিম্পলিসিটি। অন্য প্রশ্ন আপনাকে করি যে একাধিক জায়গায় শাসক দলের নেতাদেরকে দেখা যায় যে তাদের মধ্যে একটা দাম্ভিকতা। মানে একটা সময় যদি আপনি ৯০ দশকের রাজনীতিটা দেখেন, যে রাজনীতি তারাই করতেন যারা খুব সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন। কেউ ধরুন সাইকেল নিয়ে, আমি কংগ্রেসের কথাও বলছি, সিপিএম এর কথাও বলছি, এই রাজনীতি দেখে আমরা অভ্যস্ত। একসাথে বসে চা খেতেন, মাঠে বসে কৃষকদের সঙ্গে গল্প করতেন। এখন রাজনীতিক নেতাদের সাধারণ মানুষ বলছে যে নেতা হয়ে গেছে। মানে ধরুন ভোটে জিতে গাড়ি কিনে ফেলছে, চড়ে ফেলছে, সামনে নেম প্লেট। মানুষকে খুব ভালোভাবে নেয় এই মানে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা কোথাও একটা ব্যারিকেড হয়ে যায় কেন এটা? আমি তো আপনাকে প্রথমে বললাম দাম্ভিকতাটা ঠিক নয়। হুম, মানুষের শত্রুই হলো অহংকার। যদি রাজনীতি আপনাকে করতে হয় তাহলে রাজনীতি করবেন একদম সাধারণ মানুষের সঙ্গে মিশে। যদি সাধারণ মানুষ যদি আপনার সঙ্গে না মিশতে পারে, আমি আজকেও বলছি 24 ঘন্টা মোবাইলটা আমি খোলা রাখি। রাত 2টার সময় যদি কেউ আমাকে মোবাইলে ফোন করে, কোথায় যে আগুন লেগে যায় আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমার একটা ছোট গাড়ি আছে, ওই গাড়িটা আমি রাখি, আমি নিজে ড্রাইভ করে স্পটে পৌঁছে যাই। মানে আপনার গাড়ির দরজাটা কেউ খুলে দেয় না? জেলা সভাপতি আপনি তৃণমূল কংগ্রেসের। আমি নিজে খুলি, নিজে ড্রাইভ করে ওখানে স্পটে যাই। স্পটে গিয়ে যেই সমস্যা হয় সেটা আমি সমাধান করি। বা কোথাও যদি কো- আমার কোনো ক্রাইম হচ্ছে, আমাকে ফোন করলো যে দাদা আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। বা কোথাও ফায়ার হয়ে গেলো, যে কোনো ঘটনা হয়ে গেলে রাত্রেবেলাও আমাকে যদি রাত 2টার সময় ফোন করে, আপনাকে বলছি যে এমনি কোনো যদি আপনি রাত 2টার সময় আমাকে খালি রিং করবেন, একটা দুটা রিং করবেন, আমি সঙ্গে সঙ্গে ফোনটা উঠাই, রেসপন্সটা দিই। আর এটা আমি এই জন্য করি যে যতদিন রাজনীতিতে পারছি এটা করব। কেননা কোনো সময় কারো একটা রাত্রেবেলা রাত 2টার সময় অসুবিধা হয়ে গেল, ও আমাকে ফোন করলো, আমি ফোনটা তুললাম না, আমার সুইচটা অফ। পরের দিন সকালে বলবে আমাকেও যে দাদা আমার তো এই অসুবিধা হয়েছিল, আমি আপনাকে ফোন করেছিলাম, আপনার ফোনটা সুইচ অফ ছিল। আমি তাকে মুখ দেখাতে পারবো না। তো যতদিন সম্ভব হচ্ছে আমি এই জিনিসটা করছি, যেদিন সম্ভব হবে না রাজনীতি ছেড়ে দেবো। একেবারেই। কারণ এটা এই মুহূর্তে ধরুন রাজ্যের একাধিক মন্ত্রী, তাদের পরিবার, তাদের আত্মীয়, আমার জেলাতেও আমি কারোর নাম উল্লেখ করছি না, তাদের পরিবারের একাধিক সদস্য তারাও চাকরি দুর্নীতিতে তাদের চাকরি চলে গিয়েছে। আপনি যে সততার কথা বলছেন, যে দুর্নীতিমুক্ত একটা মানুষের কাছে কোথাও একটা খারাপ লাগা মনে হয় বিষয়। দেখুন, সবচেয়ে আগে তো নিজেকে ঠিক থাকতে হবে। আমার কাছেও এরকম অনেক প্রপোজাল আসছিল যে আমি এত টাকা দিচ্ছি, অত টাকা দিচ্ছি, আমার চাকরি করে দাও। আমার সবাইকে হাত জোড় করে বলছি, ভাই আমি তো পারবোই না, আর তোমরা দয়া করে কাউকে এই টাকা পয়সা দিয়ে ঠগায় না, তোমাকে কেউ ঠগে নেবে, লাভ কিছু হবে না। তো এটা কি আছে, সাধারণ মানুষ তো, বিশেষ করে কৃষক যারা আছেন, তার এক ছেলে আছে শিক্ষিত, সে কোনো চাকরি পাচ্ছে না। সে দেখছে যে আমার যদি 2-1 বিঘা জমি বিক্রি করে দিও, যদি আমার ছেলের চাকরি হয়ে যায়, সেই জমি বিক্রি করে কাউকে টাকা দিচ্ছে, তারপরে তার চাকরি হচ্ছে না, তার টাকাও চলে যাচ্ছে, তার সেই দুঃখটা কতটা বলেন। একদম, একদম। এই জন্য কারণ এটা আরেকটা বিষয় যেটা আপনার দলের মধ্য থেকেই আরেকটা মত উঠে আসছে, যে কোথাও অভিজ্ঞ যারা পুরনো দিনের যারা তৃণমূল কর্মী যারা ছিলেন, তাদের সেই অভিজ্ঞতাকে স্বীকৃতি না দিয়ে তাদেরকে পদ থেকে অপসারিত করে, মানে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এমন কাউকে গোটা জেলায় একাধিক জায়গায় যাদের নিয়ে আসা হয়েছে যাদের রাজনীতিতে তথাকথিত কোনো দক্ষতা নেই। তার না, নবীন প্রবীণ, আপনাদের দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বারবার বলছেন যে প্রবীণদের, পুরনো যারা কর্মী তারা দলের সম্পদ, তাদের কি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রটা কোথাও আমার সমস্যা আমার হচ্ছে? মনে হয় আমাদের জেলায় এরকম নিদর্শন হবে না। কেন, সবাইকেই সম্মান দিই, সবাইকেই গুরুত্ব দিই। দলে সমস্যাটা কী হয়, যদি কেউ বসে যায়, সে যদি মানুষের সঙ্গে না থাকে, কেন দলে তো আপনাকে সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে। দল আপনাকে সঙ্গে নেবে,
আপনি পুরনো লিডার আছেন, কিন্তু যদি আপনি সময়টা না দেন দলের জন্য, তাহলে তো আপনার চেয়ে বেশি যে সময়টা দিচ্ছে সে তো আবার তাকে আপনার জায়গাটা নিয়ে নেবে। ঠিক ঠিক তো আপনাকে সময়টা দিতে হবে। পার্টির জন্য। হ্যাঁ, মান অভিমান করে বাড়িতে বসে থাকলে তো আপনার দলের জন্য সময় দিতে হবে। আমাদের সবার তো সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আমাদের জেলা কমিটিগুলি হলো, উনি এটাকে খুব মানে গুরুত্ব দিয়েছেন যে যারা কাজ করে তারাই যেন পদে থাকুক। খালি পদ নিয়ে রাখবো আমি, পদটা অলঙ্কৃত করবো পদটাকে, কিন্তু কাজ করব না দলের বা মানুষের পাশে দাঁড়াবো না, তাহলে তো সেই পদ পাওয়ার যোগ্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি একাধিক বৈঠক করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক নেতা হিসাবে কি মূল্যায়ন করবেন? মানে কেমন মনে হয়? কি শিখতে পারছেন একদম ইয়ং জেনারেশনের একজন নেতা? কি মনে হয় অভিষেক উনি বন্দ্যোপাধ্যায়কে? সংগঠনটাকে খুব গুরুত্ব দেন, সাংগঠনিক লোককেও উনি খুব মানে সম্মান দেন। আমি দেখেছি আমরা 21শে জুলাই যাই, আমরা তো ওই লাইনে দাঁড়িয়ে থাকি, উনি আমাকে দেখলে ডেকে নেন, ডেকে নিয়ে অফিসে গিয়ে কথা বলেন। মানে সংগঠন যারা করে, যারা দল করে সঠিকভাবে, যারা দল করে তাদেরকে উনি খুব সম্মান দেন। আর ওনার যে কোনো সমস্যায় ওনার যে সমাধানগুলো খুব সঠিক সমাধান হয়। আজকেও দেখলাম আমি, যখন বিরোধী দলনেতা যখন বলছিল যে দুর্গা পুজোগুলো মহালয়ার আগে উদ্বোধন হয়ে যাচ্ছে কেন, তার উত্তরটা উনি দিয়েছিলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি 3 মাস আগে রামনবমীর 3 মাস আগে রাম রাম মন্দিরের মন্দির কেন উদ্বোধন করলেন? কেন উদ্বোধন করলেন। ঠিক এত সঠিক উত্তরটা এটা ওনার মুখ থেকে বেরোয়। আর উনি সংগঠনটাকে খুব গুরুত্ব দেন, দলটা যেন ভালোভাবে সবাই চালায়। আর সবচেয়ে বেশি যেটা ওনার কাছে আছে যে রেজাল্টটা দিতে হবে, আপনাকে কাজ করতে হবে এলাকায়, আপনি কাজ করবেন না খালি পদ নিয়ে বসে থাকবেন, সেটাকে উনি মেনে নেন না। মেনে নিচ্ছেন না জায়গাটায়। আহ, জেলাতে আপনার দায়িত্বটা বাড়ির অভিভাবকের মতো। মানে বাড়িতে যদি একাধিক সন্তান থাকে, ভাই বোন থাকে, তাদের মধ্যে কোনো না কোনো একটা ইস্যুতে তাদের মধ্যে একটা গন্ডগোল, মনোমালিন্য, অভিভাবক হিসাবে বাবা বা যেই থাকুক তাকে সেটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হয়, দুই দিকে ব্যালেন্স রেখে চলতে হয়। হ্যাঁ, তো মানে উত্তর দিনাজপুর জেলাতেও তো তৃণমূল কংগ্রেসের মধ্যে একাধিক এই ধরনের সমস্যা হয়। এই বিষয়গুলো কিভাবে সামলান আপনি? এবং মানে কখনো কখনো চেষ্টা চেষ্টা করি হুম, যে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে, সমস্যা হতেই পারে, মানে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তরটা যেন না হয়। আচ্ছা, যে কোনো বিষয়ের উপরে, ইস্যুর উপরে আমার মত আলাদা থাকতে পারে, আপনার মত আলাদা থাকতে পারে, কিন্তু মনের যেন ভাগাভাগিটা না হয়, মনান্তরটা যেন না হয়, এই সেটা বিষয়গুলো। হয় না। এই বিষয়টা সবসময় মাথায় রাখি, চেষ্টা করি যে সবাইকে নিয়েই আমরা জেলাতে, সবাইকে নিয়ে আমরা চলি, কাউকে বেশি কাউকে কমের কোনো ব্যাপার নেই। সবাইকে বলি যে ভাই দলের কাজ করতে হবে, দলটাকে শক্তিশালী করো, দল শক্তিশালী হলে তুমিও শক্তিশালী হবে, আমরা সবাই শক্তিশালী হব। কিন্তু কখনো এই কাজটা করতে গিয়ে কখনো কখনো তো কারোর কারোর কাছ থেকে আপনাকে অনেক কটু কথা শুনতে হয় বা কিছু অপমানজনক আপনাকে শুনতে হয়। আর সেটাকে সামলে নেওয়ার মতো কি নীলকণ্ঠ আপনি হয়ে গেছেন? শিব যেমন বিস্তারণ সেটা করেছেন। সাময়িক। ও যে কটু কথা বলছে সে তখন বুঝতে পারছে না যে আমি যে করেছি কাজটা, আমি যে করেছি দুজনকে মিলিয়ে দেওয়ার, সেটা সঠিক। পরবর্তীকালে সে বুঝতে পারে, তখন বলে যে না দাদা আপনি ঠিক বলেছিলেন, আপনি ঠিক ছিলেন। তখন পরবর্তীকালে সে রিয়েলাইজ করে। একেবারে। কানাইয়াদা, সামনে 2026-এর নির্বাচন, এখনো 7-8 মাস দেরি আছে। গোটা রাজনীতি এই মুহূর্তে মারাত্মক রকমের উত্তাল। একদিকে আপনার দলনেত্রী বাঙালি অস্মিতা নিয়ে ঝড় তুলেছে, এসআইআর নিয়ে একটা বিতর্ক সারা দেশ জুড়ে চলছে। অন্যদিকে একটা ধর্মীয় মেরুকরণ, যেটা পশ্চিমবঙ্গের অতীত ঐতিহ্য, এই ধর্মীয় মেরুকরণ হানাহানিকে কখনোই গুরুত্ব দেয়নি, সেটা বারে বারে ফিরে আসছে। কতটা বিপজ্জনক রাজনীতি গ্রাস করছে আমাদের পশ্চিমবঙ্গে? দেখুন, ধর্মীয় মেরুকরণ বিজেপি চাচ্ছে, বিভাজিত ধর্মীয় মেরুকরণের রাজনীতি, কিন্তু পশ্চিমবাংলায় এটা কোনোদিনই সফল হবে না। এসআইআর নিয়ে একটা চলছে, এসআইআর লাস্টে আপনাদের একটা দাবি ছিল আধার কার্ডকে অন্তর্ভুক্তিকরণ, সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা হয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা, আমাদের এতদিন যে অভিজ্ঞতাটা ছিল যে সামারি রিভিশন হতো যে কোনো নির্বাচনের আগে, এবার গোটা দেশ জুড়ে এসআইআর হচ্ছে। এটাতে আমার যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে
যে বিজেপি এখন পার্লামেন্টে কিন্তু মাত্র 240, এককভাবে তো নয়। এককভাবে। ভোট দিয়ে তারা মোদী সরকার চলছে। আর নেই। 2019-এ বা 2014-তে যেটা মোদী সরকার ছিল, 2024-এ কিন্তু মোদী সরকার নেই, 2024-এ এনডিএ সরকার। একদিকে বিহারের নীতিশ কুমার, আরেকদিকে চন্দ্রবাবু নাইডু আন্ধ্রার। এদের দুজনকে, যেহেতু এদের দুজন ছাড়া তো গভর্নমেন্ট পড়ে যাবে, তো এদের জন্য অ্যালটমেন্টও দুটো স্টেটে অনেক বেশি অ্যালটমেন্ট দিচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন বিহারে। বিহারে জেডিইউ বিজেপি অ্যালায়েন্স আছে, 50-50 সিটও তো অ্যালটমেন্ট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে। কিন্তু আমরাও তো বিহারের পাশেই আছি, বিশেষ করে ইসলামপুর সাব ডিভিশন তো বিহারেরই, একসময় বিহারে ছিল, 56-এ বেঙ্গলে আসছে। তো ওখানে জেডিইউর পরিস্থিতিটা খুব একটা ভালো নেই। আমি যেটা আরেকটা বিষয় যে মানে এই যে গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে একাধিক দুর্নীতি, সেটা শিক্ষা দুর্নীতি বলুন, সেটা 100 দিনের কাজের দুর্নীতি বলুন, বারংবার অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল। কোথাও যখন মানুষের কাছে যাচ্ছেন, তারা যখন প্রশ্ন করছে, কোথাও অসুবিধা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো দিতে আপনাদের? যে এত বড় দুর্নীতি, 26,000-এর চাকরি চলে গেল সাধারণ মানুষের, আপনার মানে এক নেতা এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী জেলবন্দি, আর এক বিধায়ক, একাধিক বিধায়কের উপর শাস্তির খাড়া ঝুলছে, সাধারণ মানুষের মধ্যে কতটা এফেক্ট হতে পারে? আমি এসআইআর ব্যাপারটা শেষ করে দিই, আপনি মাঝখানে প্রশ্নটা করে নিলেন। এসআইআরে আমি যেটা বললাম, বিহারে জেডিইউর পরিস্থিতি ভালো নয়। এটা হতে পারে যে বিহারে যদি জেডিইউ পরিস্থিতি ভালো না থাকে, তাহলে বিজেপির চিফ মিনিস্টার, যদি নীতিশ কুমার একটু বেঁকে বসেন, তাহলে কিন্তু এই গভর্নমেন্ট থাকবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট একটু যদি নীতিশ কুমার বেঁকে পড়েন, এই সেন্ট্রাল গভর্নমেন্ট পড়ে যাবে। তা আমার যেটা মনে হচ্ছে, বিজেপি একটা হয়তো প্ল্যানিং করছে যে একটা মিড টার্ম পোল করাই দেব। এই কারণে এসআইআরটা অল ওভার ইন্ডিয়া একটা এসআইআর করার একটা পরিকল্পনা, তাতে অনেক ভোটারের নাম বাদ যাওয়া। তো সেখানে এখন থেকেই জিএসটি নিয়ে নিজেকে কাল থেকে খুব বেশি প্রচার শুরু হয়েছে। জিএসটি করে আমরা দাম কমাই দিলাম, তো জিএসটির দাম তো বাড়িয়েছিলেন আপনারাই, জিএসটিও আপনারাই লাগু করেছেন। আজকে আপনি ক্রেডিট নিচ্ছেন যে আমি কমাই দিলাম, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এদিকে এগোচ্ছে, যে হতে পারে যে বিজেপি একটা মিড টার্ম পোল করে দিতে পারে। আরেকটা যেটা পরিযায়ী শ্রমিকদের যেটা কথা বললেন, বিশেষ করে হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, আমাদের এদিকের অনেক পরিযায়ী শ্রমিক আছে ওখানে। এটা এরকম একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হলো যে বাংলায় কথা বললেই বাংলাদেশি। বাংলাদেশ হয়েছে আমরা সবাই জানি 1971-এ, বলে উর্দুতে কথা বললে পাকিস্তানি। পাকিস্তান তো হলো 1947-এ। 1971-এর আগেও বাংলা ছিল, বাংলা ভাষায় লোকে কথা বলতো। উত্তরপ্রদেশের লোক উর্দু ভাষার জন্য একটা দেশ স্বাধীন হলো। বাংলা তো স্বাধীনতা সংগ্রামে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। তো এই যে একটা মানসিকতা গোটা দেশে ছড়ানোর চেষ্টা করা হলো যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি। আর কোথায় কোথাও তো এরকম করা হলো যে বিএসএফ পুশ করে দিচ্ছে বাংলাদেশে, আর যখন বাংলাদেশে ঢুকছে তখন বিজেপি বলছে আরে তুমি তো ইয়া কা নেই, তুমি তো ইন্ডিয়া না, তুমি এখানে কি করে আসলে, তাকে আবার জেলে ঢুকিয়ে দিচ্ছে। তো আমাদের এখানেও ইসলামপুর, গোয়ালপুকুর এই সাইডে অনেক পরিযায়ী শ্রমিকরা, বিশেষ করে গোয়ালপুকুর সাইডে অনেক পরিযায়ী শ্রমিক আছে, তাদের বেশিরভাগই সব চলে আসছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী যখন এই বিষয়টা নিয়ে উপরে সব জানালেন, তারপরে এখন আবার আসলে যে এখানে অনেকে পরিযায়ী শ্রমিক ফিরে চলে আসছিলেন, উনি একটা শ্রমশ্রী একটা কর্মসূচিও শুরু করেছেন। 5,000 টাকা রেজিস্ট্রেশন করবেন, আর পার ইয়ার 5,000 টাকা করে মাসে পাবেন যতদিন না কাজ করছেন। এটাও খুব সুন্দর প্রজেক্ট একটা। কিন্তু যারা যেখানে কাজ করছে তাদের সেখানে সেটিং হয়ে গেছে, সে যেই হোক। আমাদের এখানেও তো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছেন, আমাদের এখানকার যারা যেখানে কাজ করতে গেছেন সেখানে একটা ওদের সেটিং হয়ে গেছে। সেটিং হয়ে যাতে ওনারা কাজ করছে, ওই জন্য এটা হারে অনেকে আসছিলেন। অ্যাটলিস্ট ওখানে ওনারা অটো টোটো চালাতেন,
ওই অটো টোটো নিয়েই ফ্যামিলিকে নিয়ে চলে এসছেন আগে আসছিলেন, একেবারে দিল্লি থেকে অটো নিয়ে নিয়ে চলে দিল্লি আসছিলেন, থেকে, কিন্তু আবার তারা ওখানে ফিরে চলে গেলেন, চলে যাচ্ছে, কারণ ওখানে ওনাদের একটা সেট সেট আপ হয়ে হয়ে গেছিল, চলে সেটিং গেছে। হয়ে গেছিল, ডেলি ওখানে 1200-1500 টাকা উনি করে নিচ্ছিলেন, সেটা তো আর এখানে নতুন নতুন এখানে করতে পারবেন না। একদম। তো এটা তো আমাদের দেশের সংবিধানই আছে যে আমরা যে লোক, যে কোনো লোক, আমাদের এই দেশের লোক যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে, তো এই ফ্রিডমটা হওয়া উচিত। মানে আপনারা শ্রমশ্রী প্রকল্প দিচ্ছেন, আমাদের উত্তর দিনাজপুর রয়েছে, পার্শ্ববর্তী মালদা, মুর্শিদাবাদ, সর্বত্র পরিযায়ী শ্রমিক প্রচুর যাচ্ছে। কিন্তু এই যে জেলা ভিত্তিক যদি শিল্প করার ক্ষেত্রে সরকারের মানে আমি বলবো যে এতটা উদাসীনতা কেন? এখানে যদি না, একটা শিল্প সরকার উদ্দেশ্য হতো না, বা- অ্যাকচুয়ালি শিল্প তো যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে আরো। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি এগিয়ে আসেন, মানে সরকার এখানে সব শিল্প রকমের নেই বলে তো সমর্থন তারা করছে। বাইরে যাচ্ছে, কাজ করতে পারছে না। বা এখানে যে আপনার মানে একজন শ্রমিক এখানে যদি দৈনিক 500 বা 600 টাকা হাজিরা পায়, সেটা দিল্লি বা অন্য জায়গায় সেখানে 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে। এই পার্থক্যের জন্য তো শ্রমিকরা চলে যাচ্ছে কামিয়াতে বাইরে। না, এটা ঠিক, এখানে তো ওই টাইপের এখনো বড় লেবার ওরিয়েন্টেড তো কোনো শিল্প গড়ে ওঠেনি। লেবার ওরিয়েন্টেড শিল্প লাগবে, কারণ এখন তো টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, বলে অনলি ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ চেঞ্জ। প্রতি মুহূর্তে আবিষ্কার হচ্ছে। তো এখন টেকনোলজি অ্যাডভান্স হওয়া মানে লেবার ওরিয়েন্টেড যেগুলো কাজ আছে সেটা, সেখানে লেবার ইনভলভমেন্টটা কমে যায়। তো যেখানে শ্রমিক বেশি কাজ করবে সেরকম যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আমরা উত্তর দিনাজপুরে করতে পারি, তাহলে নিশ্চয়ই শ্রমিক পরিযায়ী আর হবে না, এখানে কাজ করবে। কাজ করতে পারে। মানে উত্তর দিনাজপুর জেলায় যা শিল্প সম্পদ বা আমি কৃষি সম্পদ কথা বলছি, আর সেটাকে কেন্দ্র করে আগামী দিনে আর কি কি ডেভেলপমেন্টের কাজ হতে পারে বলে আপনি মনে করছেন? আপনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। এখানে র মেটেরিয়ালস যে একটা বেস্ট ইন্ডাস্ট্রি করতে হবে, এবং এখানে ভুট্টা এখন মেজে এখন এত বেশি হচ্ছে যে এখানকার মেজে বাইরে যাচ্ছে। একসময় কিন্তু এখানে ধান পাট ছাড়া কৃষকরা অন্য কোনো ফসল করতেন না, ধান করলেন, পাট করলেন, রবি করলেন, বাস। এখন ভুট্টা করছেন। এখন আলুটা আমাদের উত্তর দিনাজপুরে আলুটাও খুব বেশি হচ্ছে, ওই জন্য এখানে কয়েকটা কোল্ড স্টোরেজ আছে, আরও কোল্ড স্টোরেজের প্রয়োজন আছে। আপনার ভুট্টা ওরিয়েন্টেডও কোনো ইন্ডাস্ট্রি হলে খুব ভালো সফল, কারণ এখান থেকে ভুট্টা বাইরে যাচ্ছে, এখান থেকে আলু বাইরে যাচ্ছে, এখান থেকে ব্যাম্বু বেস্ট আমরা এখানে ইন্ডাস্ট্রি করতে পারি, এখান থেকে ব্যাম্বু বাইরে যাচ্ছে। তো যেগুলো র মেটেরিয়াল বেস্ট যদি আমরা এখানে কেউ যদি ইন্ডাস্ট্রিস্ট এগিয়ে আসেন, সে 100% সাকসেস হবে। আমরা অনুষ্ঠান একটা শেষের দিকে কানে যাবো। এবার একটু অন্য বিষয়ে আসি। রায়গঞ্জের পাশাপাশি ইসলামপুর সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনিও একাধিক সরকারি যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আপনি উপস্থিত থাকেন। আহ, আপনি কি মনে করেন যে মানে মানুষের যে রাজনৈতিক জীবন বা সামাজিক জীবন, সেখানে এই সংস্কৃতির অবদানটা কি থাকতে পারে? সাংস্কৃতিক অবদানটা খুব বেশি। আপনি দেখবেন আমাদের পশ্চিমবাংলায় বলে সকাল হলেই 25শে বৈশাখ, সন্ধ্যা হলেই 22শে শ্রাবণ। মানে যদি যান কোনো পাড়া দিয়ে, দেখবেন রবীন্দ্রসঙ্গীত হচ্ছে ওখানে, গান হচ্ছে ওখানে। সব জায়গায়, আমাদের ইসলামপুরেও বলি, ছোট জায়গা হলেও, সাব ডিভিশনাল টাউন, ছোটো টাউন হলেও ওখানে এত নাচ গানের স্কুল আছে যে ছোট ছোট মানে 5 বছর, 7 বছর, 8 বছর ছেলে মেয়েরা, এত সুন্দর মেয়েরা এত সুন্দর নাচ করে যে না দেখলে বিশ্বাস হয় না। তো এখন থেকেই যে ওদের সাংস্কৃতিক মনস্ক হয়ে গেছে, তো আগামী দিনে ওদের ভবিষ্যৎটা খুব ভালো হবে। মানে যারা সাংস্কৃতিক টিম আছে আপনার কাছে যখন আসে, আপনি সহযোগিতা করেন সব সময় তাদের? সহযোগিতা করি, আর আমি ইসলামপুরের প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, ঠিক ঠিক ঠিক। যেন উৎসাহিত হয়, ওরা এনার্জি যেন পায়, যারা প্রোগ্রাম করছে তারাও এনার্জি যেন পায় যে না, দাদা আছে এখানে বসে, তাদের কাছে একটা উৎসাহিত বার্তা হয় ওরা। একেবারে। যদি বলা হয় যে দীর্ঘ আপনি মানে সারাদিনই বাড়ির বাইরে থাকেন, এখানে কাজ সেখানে কাজ, পরিবার যে আছে, পরিবার কতটা সহযোগিতা পান? মানে তারা কখনো বলে না যে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, পরিবারের প্রতি সময় দিচ্ছেন? কোথাও অশান্তি হয় বাড়িতে? বাড়িতে অশান্তি এই জন্য হয় না যে বাবাও যখন ছিলেন, বাবা আমাকে ব্যবসায় বসতে বলতেন না, তুম কাম করো। সকালে আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম, তখন সকালে বাড়িতে লোকজন চলে আসতেন, বাবা সবাইকে বসার ব্যবস্থা করে দিতেন, সবাই বসতো, তারপরে আমাকে বলতেন যে আদমি সব আয়া হ্যাঁ তুম আও। তো বাড়ি থেকে আমাকে সবসময় সাপোর্টটা করেছে। আর বিয়ে হওয়ার পর তো ফ্যামিলি, উনিও তো 2বার উনি কাউন্সিলর ছিলেন, উনিও সাপোর্ট করেছেন। বাড়িতে কেউ, আমার ভাই সব ব্যবসা করছে, সব নিজের ভালো ব্যবসা করছে, সবার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজও আছে সবাই, কিন্তু আমাকে কেউ মানে
রাজনীতি এই করবেন যে- না, হ্যাঁ হ্যাঁ এই এই কথাটা কেউ বলেনি কেউ ভাইরা। বলছেন কানাইয়ালাল আগরওয়াল একদিকে আইন মানে রাজনীতিবিদ, একদিকে পুরসভার দায়িত্বে, পাশাপাশি গোটা জেলার সংগঠন। আর কখনো কখনো এগুলো করতে মানে একঘেয়েমি লাগে না, ক্লান্তি মনে হয় না? ক্লান্তি এই জন্য মনে হয় মানুষের কাজ করা, দল যখন দায়িত্ব দিয়েছে কাজ তো দলের করতে হবে। সেখানে আমার গাড়িতে বালিশ থাকে একটা, টায়ার্ড হয়ে গেলে ঘুমাই যায় গাড়িতে। হুম, 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 খাওয়াটা নিয়ে দুবেলা থাকলে দুবেলা টিফিন নিয়ে বেরোই, যখন যে সময় হয় খাওয়াটা খেয়ে নিই, রানিংয়েই খেয়ে নিই, কোনো একঘেয়েমি হয় না। আমি তো একজন প্রায় লোকালের মতো লোকাল প্রায় মতো হয়ে আসি, গেছে একেবারে। অসুবিধা হয় না। এই অবসর সময় যখন কিছুটা অবসর পান, কি করতে ভালো লাগে, কি করেন? অবসর সময় সবচেয়ে ভালো লাগে বই পড়তে। কি ধরনের বই আপনার ভালো লাগে? মানে যে কোনো অটোবায়োগ্রাফি যদি হয়, বা আধ্যাত্মিক কোনো বই হলো, বা যে বইতে জ্ঞান বর্ধন হয়, জ্ঞান হয় বর্ধিত হয়, আচ্ছা, সেই টাইপের বই। বই তো সবচেয়ে ভালো বই পড়ে, কিন্তু ওই সময়টা পাওয়া যায় না। যেটুক পাচ্ছেন হ্যাঁ, তার যেটুকু মধ্যে সময় পাই। বইটা পড়তে আর ভালো লাগে। সকালে 5টার সময় উঠে যাই আমি, ঠিক 5টায় একদম। গিয়ে কিছুটা শরীর চর্চা করি, আচ্ছা, মানে যোগাতে যাই। তারপর? যোগা ঘন্টা দুয়েক আমরা যোগা করে নিই সবার সঙ্গে। আচ্ছা, তারপরে তো সারাদিন কাজ তো আছে। কাজ চলছে এখানে। রাজনীতিতে আমি শেষ প্রশ্ন আপনার কাছে করব। রাজনীতি এখন সাধারণ মানুষের চোখে রাজনীতি বিষয়টা খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, যে যেটা রাজনীতি করে রাজনীতিতে যাস না। একটা সময় যেমন অনেক ব্রাইট ফিউচার যাদের, তারা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে, আজকে আপনার দলনেত্রী তিনিও ছাত্র রাজনীতির মধ্যে ঢুকেছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী বলুন, ছাত্র আমাদের এখানে রাজনীতি। মোহাম্মদ সেলিম বলুন। কিন্তু এখন কোথাও একটা ঘাটতি দেখা যাচ্ছে। এটা কি মনে হয় যে রাজনৈতিক নেতাদের যে চালচলন বা জীবনযাত্রা, সেটা কোথাও একটা এফেক্ট করছে? আর এর থেকে উত্তরণের পথটা কি, মানে সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের আহ, কিভাবে আবার সেই মানে আগের চেহারাটা ফিরে পেতে পারে? শেষ প্রশ্ন। রাজনীতি তো করতেই হবে। রাজনীতি যদি না করে তাহলে দেশ, মানুষ পলিটিক্যাল অ্যানিমেল, হ্যাঁ অবশ্যই কাজ হ্যাঁ, করতে। দেশটা চালাবেটাকে? ব্যুরোক্রেটস আর দেশ চালাবে না। রাজনীতি তো করতেই হবে। রাজনীতিতে মানুষের ব্যাপারটা কি আছে যে গরিব লোকগুলা সব পয়সাওয়ালা লোককে গালি দিবেই, দেয়। কিন্তু সবাই পয়সাওয়ালা হতেও চায়, আমির হতেও চায়। রাজনীতির যে ব্যাপারটা আছে, রাজনীতিতে কিছু লোকের হয়তো দুর্নীতির জন্য মানুষের একটা বিরূপ একটা মনোভাব হয়ে যায়, কিন্তু ফাইনালি মানে রাজনীতির নেতৃত্ব উপরে যে কাজ যখন পড়বে, তখন তো রাজনীতিক নেতৃত্বর কাছেই আসবে। সে কারো যদি কোনো অসুবিধা হয়, তো সে তো, আমি তো দেখেছি পৌরসভায় আমি থাকার কারণেও আসে অনেক, তো রাজনীতিক নেতৃত্বের কাছেই ওরা আসে। তো আস্তে আস্তে এগুলোও ঠিক হয়ে যাবে, আমার মনে হয়। এটাও একটা এটা পরিবর্তন আসবে। পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে। কায়নার শেষ প্রশ্ন, প্রতিটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, তার একটা স্বপ্ন থাকে। আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়েছে, আর কোন স্বপ্ন বাকি রয়েছে যেটা আপনি পেলে পরে আপনি অন্তত এই জন্মটাকে এই, ধন্যবাদ জানাবেন যে না, আমার এই জন্মটা সফল? শেষ প্রশ্ন। দেখুন, স্বপ্নটা ঘুমায় স্বপ্ন দেখাটা স্বপ্ন নয়, একেবারে। স্বপ্নটা আপনাকে জেগে দেখতে হবে। এপিজে আব্দুল কালামের উক্তি। স্বপ্নটা জেগে দেখতে হবে, এই জন্য জেগে দেখতে হবে, তাহলে আপনাকে ওই স্বপ্নটা কিভাবে আপনি পূরণ করবেন, তার জন্য আপনি আপাদমস্তক চেষ্টাটা করবেন। তো আমার যেটা স্বপ্ন একটাই, যে মানুষের উপকার করা। আমি পঞ্চায়েত প্রধান হয়েছি, পৌরসভার চেয়ারম্যান হয়েছে, এমএলএ হয়েছে, লোকসভা ইলেকশনেও লড়েছে। তো আর এমনি রাজনৈতিক ওরকম কোনো স্বপ্ন নেই যে আমাকে অত উপরে যেতে হবে। এখন আছে যে সবার সঙ্গে মিলে মিশে যেন সবার ভালোবাসাটাকে ভালোবাসা নিয়ে, ভালোবাসার মানে ভালোবাসার ঋণটা শোধ করা খুব মুশকিল হয়ে যায়। কেউ যদি আমাকে রাগ টাগ দেখায়, গালাগালি করে, তাহলে সেটাতে কোনো অসুবিধা হয় না। তো কেউ যখন ভালোবাসে, তখন ওই ঋণটা কীভাবে আমি শোধ করব, সেটাই সবচেয়ে সেটাই একটা সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যায়, যে ওর যেন ঋণ আমি শোধ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। কানাইয়াল দা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, অবশ্যই ইসলামপুর পুরসভার তিনি চেয়ারম্যান এই মুহূর্তে। আমরা তার নানান জানা অজানা অন্যান্য যে ইন্টারভিউ, তাতে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে, কিন্তু তার পেছনে ব্যক্তিগত আলাপচারিতা তিনি আরসিটিভি দর্শকদের উদ্দেশ্যে সরাসরি তুলে ধরলেন। আমি আরও একবার কানাইয়ালাল আগরওয়ালকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আর যারা আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখলেন, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা, আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। আমিও আজকে যারা দেখছেন এই প্রোগ্রামটা, ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শান্তনুবাবু যিনি বলতে পারেন ইন্টারভিউ মতো নিলেন, আমার মনে হয়েছিল যে উনি রাজনৈতিক
ইন্টারভিউটাই নেবেন, সেই হিসাবেই আমার একটা মানসিক প্রস্তুতি ছিল যে রাজনৈতিক কথাগুলো হবে। কিন্তু খুব ভালো লাগছে যে উনি ব্যক্তিগত জীবনের ব্যাপারটা